সাহিত্য ধারায় অনেক যুগ ধরে ভূত প্রেত অপদেবতার গল্পে পরিপূর্ণ। ঠিক তেমনই এই গল্পটি এক অপদেবতার অভিশপ্ত লকেট নিয়ে, যেই লকেট তার কার্যসিদ্ধির জন্য 5 বন্ধুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। সেই দিন 5 বন্ধুর সাথে কি হয়েছিল জানতে আমাদের গল্পটি শুনতে থাকুন এবং আমাদের পাশে থাকুন। গল্পপাঠে আমি আপনাদের পাশে আছি, নন্দিতা সরকার। সত্যি ভৌতিক কাহিনী চ্যানেলের পাশে থাকতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। দিনটা ছিল মঙ্গলবার। কলেজের প্রচন্ড ক্লান্তির পর অবশেষে ঠিক করলাম দূরের কোনো প্রান্তে পাড়ি দেব। আজ সকালে কলেজে গিয়েই নিয়েই আলোচনা করব বলে ঠিক করেছি। ও হ্যাঁ, আমার সম্বন্ধে কিছু বলতে তো ভুলেই গেছি। আমি প্রীতম। স্কুল পাশ করার পর বাবা মায়ের স্বপ্নে ইঞ্জিনিয়ারিং পড়ার উদ্দেশ্যে নিয়ে 4 বছরের জন্য এসেছি কলেজ জীবনে। যদিও আমার কম্পিউটারের প্রতি একটু বেশিই ঝোঁক আছে, তবুও আঁকা আঁকি আমার একটু বেশিই পছন্দের। বাড়ির অর্থের ক্লান্তি এবং জীবনের প্রতিষ্ঠাতা তো পিছু ছাড়ে না, তাই নেমে পড়লাম কলেজের উদ্দেশ্যে। যাই হোক, আমাদের কলেজের সব থেকে ফক্কর এবং বন্ধুত্বপূর্ণ রতিমকে আজ তেমন উদাসীন লাগছে। জিজ্ঞাসা করতেইও বলল, আরে ভাই, দিন চলে যাচ্ছে, সময় কেটে যাচ্ছে, সব সিনিয়র দিদিগুলো পিকনিক করতে যাচ্ছে, আর আমরা বসে বসে ওই তোতলা সাত্বিক মুড আর ল্যাবে গিয়ে হাদার মতো বসে থাকছি। আরে ভাই, জীবনটাকে কয়লা বানাস না, চল কোথাও একটু বেরিয়ে আসি। সেকেন্ড ইয়ারে পড়ি, একটা মান সম্মান তো আছে জুনিয়রদের কাছে। হে হে, আমিও তাই ভাবছিলাম। বল কোথায়, পাহাড় নাকি জঙ্গল? ওই দিক থেকে আবার মৈনাক আমাকে পিনিক মেরে কি একটা বলতে যাবে, ঠিক তখনই দীপশিকা বলে ওঠে, আমার কাকার বাড়ি ধুধুলিয়া গ্রামে। অনেক দিনের কাকার ইচ্ছে যে কদিন যাতে সেখান থেকে ঘুরে আসি। তোরা চাইলে কাকার সাথে কথা বলতে পারি আমি। তখন আমি বলে উঠি, হ্যাঁ চল, তাহলে আমিও বাড়িতে কথা বলে দেখি, তোরাও দেখ, রাতে তাহলে ফোনে মেসেজ করে জানাস। সবাই বেশ উৎসাহে কলেজ থেকে বেরিয়ে গেল। বাড়ি ফিরতেই মাকে জানালে মা রাজি হয়ে গেল, বাবা একটু গজগজ করে কিন্তু রাজি হয়ে যায়। সেই রাতে ঠিক করি শুক্রবারই ধুধুলিয়া গ্রামের জন্য রওনা দেব। আমরা ছেলেদের মধ্যে ছিলাম আমি, রতিম, মৈনাক, আর ওইদিকে মেয়েদের মধ্যে ছিল দীপশিখা আর কোয়েল। শুক্রবার সকালে সবাই ট্রেন ধরে মণিপুর বলে কোথায় একটা নেমে সেখান থেকে প্রায় সবাই 10 কিলোমিটার দূরে ধুধুলিয়া গ্রামে পৌঁছাই। প্রায় 8 ঘন্টা মতো জার্নি করে আমরা সবাই বেশ ক্লান্ত। আবার ওইদিকে গ্রামের দিকে অন্ধকারও বেশ হয়ে গেছে। দীপশিখার কাকা আমাদের দুটো ঘরের ব্যবস্থা করে দেয়। আমরা সেদিন সেখানেই রাত কাটিয়ে দিই। সকাল হতে মধুর পাখির শব্দে আর মিষ্টি রোদের আলোয় আমাদের ঘুম ভাঙে। দীপশিখার কাকা বেশ ভালোই খাবারের আয়োজন করেছে। সকাল 10টায় লুচি আর আলুর দম মজ করে খেয়ে বেরিয়ে পড়লাম গ্রামের দৃশ্য দেখতে। শহরে কলকাতার মাঝে এই মুক্ত পরিবেশ দেখা যায় না বললেই চলে। সব জায়গায় ঘুরতে ঘুরতে আমরা কর্পুগড়ের জঙ্গলে গিয়ে পৌঁছাই। জঙ্গলটা একটা সরু রাস্তা ধরে ভিতরের দিকে চলে গিয়ে অন্ধকারে মিশে গেছে। চারিদিক বিভিন্ন পাখির শব্দ আর ঝিঝি পোকার আওয়াজে বেশ মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে। আমরা 5 জন মিলে ঠিক করি জঙ্গলের ভিতর দিক থেকে একটু ঘুরে আসব। জঙ্গলের ভিতরে সূর্যের আলো পৌঁছায় না বললেই চলে। উঁচু উঁচু গাছ যেন সূর্যের আলোকে আড়াল করেছে। একটু ভিতরে যেতেই কোয়েল চিৎকার করে পড়ে যায়। ওর পায়ে মচকা লেগেছে। বড় হিল পরে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটলে যা হয়। আমি দীপশিখা আর মৈনাককে কোয়েলের সঙ্গে থাকতে বলে রতিমের সাথে আরেকটু ভিতরের দিকে যেতে লাগলাম। ভিতরে প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা একটা কুয়োর সামনে এসে পড়ি। কুয়োটা যে বেশ পুরনো সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর একটু এগিয়ে হঠাৎ দেখি এক অবিশ্বাস্য দৃশ্য। দেখে আমরা সবাই অবাক। এক পুরনো কেল্লা, কেল্লা বলে হয়তো ভুল হবে, একটা বড় বাড়ি। সে বাড়ির সামনে একটা ঘট রাখা, আর তার সামনে রাখা হয়েছে এক 1.5 ফুটের মতো অদ্ভুত এক পুতুল। পুতুলের বর্ণনা দিতে গেলে প্রথমেই বলা বাহুল্য, পুতুলের গলা বলতে কিচ্ছু নেই, মাথা আর কাঁধ প্রায় এক লেভেলে। পুতুলের গায়ে রয়েছে কিসব নকশা করা আর লাল সুতোয় তার চারিদিক ঘেরাও করা। আর সব থেকে অদ্ভুত হলো পুতুলের গায়ে থাকা লকেট। লকেটটা বেশ দক্ষ কারিগর দিয়ে বানানো, সেটা দেখলেই বোঝা যায় তার নকশা দেখে। আর লকেটের উপরে ছিল এক নীল রঙের মণির মতো পাথর।
অদ্ভুত বিষয় এই যে এই পুতুল বা এইসব জিনিস এই ঘন জঙ্গলে আনলো কে? এখানে বিকেল হলে চারিদিক অন্ধকার হয়ে আসে, আর তার সাথে গভীর জঙ্গল, তাই অন্ধকার তো বেশ বেশি লাগছে। ফোনে টাইম দেখি 5টা বাজে। আমি রতিমকে বলি তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। আমি হুড়মুড় করে বেরিয়ে এসে বাড়ির বাইরের দিকে গেলে দেখি রতিমের আসতে দেরি হলো। আমি ভাবলাম হয়তো ভিতরের দিকটা একটু ঘুরে দেখেছে। আমরা তাড়াতাড়ি করে সবাইকে নিয়ে দীপশিখার কাকার বাড়ি পৌঁছালাম। রাতে কাকা একটু রুটি আর কষা মাংস দিয়ে যায়। আমরা সবাই তো খেয়ে শুয়ে পড়ি। আজ রাতে কেন জানি না ঘুম আসছিল না। তার মধ্যে ওইসব জিনিস যে সবাইকে বলবো তাও আর আমাদের মধ্যে কেন করা হয়নি। সকালে সব বলা যাবে এই ভেবে যেই চোখটা বুঝবো অমনি সময় রতিম আমাকে ডাক দিল। রতিম আমাকে বলে, এই একটা জিনিস দেখবি? আমি কি বলে জবাব দিলে ও আমাকে পকেট থেকে বের করে সে জঙ্গলে থাকা লকেটটা দেখায়। লকেটটা বার করা মাত্র এক পচা গন্ধে চারিদিক ভরে যায় এবং কুকুরের কান্নার আওয়াজ বাইরে থেকে শোনা যায়। এই সবে আমি ভাবলাম হয়তো কোনো বিড়াল মরা ইঁদুর নিয়ে এসেছে, আর বাইরে কুকুরের আওয়াজ এ আর এমন। কাল রবিবার সকালে সবার মন বেশ ফুরফুরে। কাকার আজ কাজ থাকায় সকালে বাড়ি থাকবে না, তাই আজ কোথাও না বেরিয়ে কাকার বাড়িতে একটা গল্পের আসর বসালাম। আমি ঠিক করলাম আজ সবাইকে এই লকেটটা দেখাবো। আমরা 5 জন বিছানার ওপরে গোল করে বসেছিলাম। আমি পকেট থেকে সেই লকেটটা বিছানার মাঝখানে এনে রাখলাম। মৈনাক লকেটটা দেখে আমাকে বলল, কিরে, গার্লফ্রেন্ডের জন্য লকেটটা কিনেছিস? বড্ড পুরনো মডেল, আমাকে বলতিস আমি পছন্দ করে দিতাম। ওদিক থেকে রতিম বলে উঠল, আরে না, তোরা যখন কাল জঙ্গলের মধ্যে কোয়েলকে নিয়ে ব্যস্ত ছিলিস তখন আমি আর প্রীতম গেলাম না জঙ্গলের ভিতর, ওখান থেকেই এইটা পাই। আমি তখন রতিমের কথায় হ্যাঁ বলি। সেই লকেটটা একটা পুতুলের মতো কোনো জিনিসের ওপর পরানো ছিল। বাইরে আসার পথে কখন যে রতিম লকেটটা নিয়ে এসেছে তা জানি না। তখনই কোয়েল বলে, আরে ছাড় তো, লকেটটা তো পড়েই ছিল, বেশ সুন্দর কিন্তু বল। মৈনাক বলে, সুন্দরী লকেট সুন্দর ব্যক্তির গলাতেই মানায়। মৈনাকের যে দীপশিখার প্রতি একটা দুর্বলতা ছিল তা আমরা সবাই জানি। মৈনাক প্রায় জোর করেই দীপশিখার গলায় সে লকেটটা পরিয়ে দেয়। মৈনাকের এই কাণ্ড দেখে আমরা সবাই হেসে লুটোপুটি খাচ্ছি। আমাদের এইরকম কথা মজা করা চলছে, ওই সময় সকালের যে ফুরফুরে ভাবটা কেমন ভাবে যেন হারিয়ে যায়। সুন্দর মুক্ত আকাশে যেন কালো মেঘ ঘনিয়ে আসে, চারিদিক প্রচন্ড জোরে কালো করে ঝড় নেমে আসে। সব থেকে অদ্ভুত ব্যাপার, লকেটের মাঝে থাকা সেই নীল রঙের পাথর আর নীল নেই, তার রং অদ্ভুতভাবে রং পাল্টে লাল হয়ে গেছে। আমি সবাইকে বলতেই সবাই অবাক হয়ে যায়। দীপশিখা এই পরিবর্তন দেখে ভয়ে সেই লকেট ছুঁড়ে খাটের নিচে ফেলে দেয়। সবাই যেন খুব নিস্তব্ধ। আমরা সবাই একে অপরের মুখ দেখতে থাকি। কিছুক্ষণ আগে হয়ে যাওয়া সেই আনন্দ যেন আর কোথাও নেই। পরিবেশের মতো আমাদের মধ্যেও যেন কালো কিছু আবরণ এসে জমা হয়েছে। চারিদিকে জোরে জোরে বিদ্যুৎ পড়ছে, শো শো করে সামনে হাওয়া বইতে থাকে। ঘরের জানলা দরজায় খিল না দেওয়ায় সেগুলোর সামনে তার ফ্রেম বাড়ির খেতে থাকে। কাকা ঘরে ঢুকেই পড়ে থাকা লকেটটা দেখতে পায়। লকেটটা দেখেই কাকার মুখে যেন কালো অন্ধকারের ছায়া নেমে আসে। কাকা ভয় পাওয়ার গলায় আমাদের বলে, এ লকেটটা তোমরা কোথায় পেয়েছো? তখন আমি সেই প্রশ্নোত্তরে উত্তর দিই, জঙ্গলে ঘুরতে যাওয়ার পথে পেয়েছি। কাকা আমাদের প্রায় রেগে গিয়েই বলে উঠল, তোমাদের জঙ্গলে যেতে কে বলেছে? আর এই লকেট, হায় ভগবান, এখন কি করব? আমরা কোনো কথাই যেন কিছুই বুঝতে পারছি না। তখন মৈনা কাকাকে বলে, আচ্ছা আপনি একটু খোলসা করে বলবেন ব্যাপারটা কি? কাকা বলে ওঠে, আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমি আমার ঠাকুমা বা গ্রামের অনেকের কাছে শুনেছি এই গ্রামে পশ্চিমের জঙ্গলের ভিতর অনেক আগে এই মহিলা তান্ত্রিকের এই ঘর ছিল। তার প্রেত ভূতদের নিয়ে কারবার। মাঝে আমাদের গ্রামে এক মেয়েকে সে ধরে নিয়ে যেতে যায়। ঠিক তখন গ্রামেরই এক মহিলা তাকে বাধা দেয়। সে বাধা নাকি তার সম্মানে লেগেছিল, তাই নাকি সে এক অপদেবতার পুজো করতে শুরু করে, যাতে এই গ্রামকে সম্পূর্ণভাবে বিনষ্ট করা যায়। কিন্তু তার সাধনা নাকি সম্পূর্ণ হয়নি, কোনো এক কারণে তার মৃত্যু হয়েছিল।
তখন থেকেই নাকি লোকে এই পশ্চিমের জঙ্গলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এই লকেটের ব্যাপারে সম্পূর্ণ তথ্য দিতে পারবে আমাদের গ্রামে থাকা অনেক বৃদ্ধ রাম সাহেব দাস, কারণ তিনি নাকি এইসব ঘটনা ছোটবেলায় নিজের চোখে দেখেছেন। এখন তিনি তার ঘরে বসে নিজেই তার মৃত্যুর জন্য দিন গুনছে। ঝড়ের প্রভাব কমতেই আমরা সবাই রাম সাহেব দাসের বাড়ি গিয়ে হাজির হই। বৃদ্ধ রাম সাহেব দাস প্রায় শয্যাগত। কাকা তার কাছে গিয়ে বলেন, রাম কাকা, আমরা এক সমস্যার মুখে পড়েছি। তোমার মনে আছে তুমি আমাকে এক লকেটের সম্বন্ধে গল্প করতে, যেটা ওই পশ্চিমের ধুধুলিয়া জঙ্গলে ছিল? কাকার কথা সম্পূর্ণ না হতেই রাম সাহেব দাস বলে ওঠে, ওই জঙ্গলে কেউ যাস না, ওটা অভিশপ্ত, ওই লকেট অভিশপ্ত। রামদাদুর এই কথা শুনেই আমাদের ঘাড়ের নিচ থেকে যেন একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। কাকা রাম সাহেবকে বলল, রাম কাকা, তুমি এর সম্বন্ধে তো কোনোদিনই খোলসা করে কিছু বলনি আমাদের। আজ একটু বলো তো, কি এই লকেট আর কি এর ইতিহাস? ঠিক আছে, আমি তো তোমাদের সব জানালাম, তাহলে আজ এসো, আমি একটু খেতে যাই, শরীর বড়ই খারাপ। আমরা কেউ কোনো কথা না বলে সোজা কাকার বাড়ি চলে আসি। আমাদের সবারই মুখ থেকে আর কোনো কথা বেরোয় না, গলা যেন আমার শুকিয়ে আসে। তবে কি আমাদের জন্যই এই গ্রাম বিনষ্ট হতে চলেছে? রতিম ভয়ে প্রায় কেঁদেই ফেলে, ও নিজেকে সব দোষ দিতে থাকে। আমি তখন রতিমকে বলি, এখন এসবের সময় নয়, নিশ্চয়ই লকেটটায় কোনো কিছু লেখা তো থাকবেই। লকেটটার পেছন দিকে দেখি, হ্যাঁ আছে, পিছনে কি একটা ভাষায় লেখা আছে। গুগল ট্রান্সলেট থেকে বুঝতে পারি এই ভাষাটি হলো স্প্যানিশ। লকেটের গায়ে যা লেখা ছিল তার বাংলায় মানে করলে হয় রক্তমরক। এই রক্তমরক কি সেটা জানার জন্য আবার আমি গুগলে সার্চ করি। জানতে পারি যে রক্তমরক হলো প্রাচীন 1536 থেকে 1553 সালে মানব ইতিহাসে এক বীভৎস মহামারী। এশিয়া থেকে ইউরোপ, এছাড়াও মেক্সিকো, পৌমা, পানামা দেশগুলি, যেখানে স্প্যানিশ হলো তাদের অফিসিয়াল ভাষা, সেই দেশগুলোতে এই রোগের প্রভাব বেশি দিন ছিল। এই রোগের লক্ষণ হলো রোগীর শরীরে কোনো কারণ ছাড়াই রক্তের অভাব, অর্থাৎ কোনোভাবে রক্তের গায়েব হয়ে যাওয়া। আরেকটি ওয়েবসাইট থেকে জানতে পারি আমাদের প্রাচীন বৈদিক মত অনুযায়ী এই রক্তশূন্যের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে অপদেবতার রুষ্ট হয়ে যাওয়াকে। তাদের মতে বৃহগী নাকি মানুষের রক্তের পিপাসা, তাকে কোনোভাবে জাগিয়ে তুলতে পারলে সে সেই অঞ্চলের সব মানুষের রক্ত নিমেষেই শেষ করে দেয়। আরে হ্যাঁ, রাম সাহেব দাস যে অপদেবতার কথা বলেছিল সেটা বৃহগী না? 2 2 4 করতে আমার বেশি সময় লাগলো না। আমি বুঝতে পারলাম গ্রামের বিপদ মানে কোনো বিপদের কথা বলা হচ্ছিল। কি করব আমাদের কারোর মাথায় কিছুই খেলছিল না। হঠাৎ মৈনাক বলে উঠল, যেখান থেকে এই অপদেবতা আর লকেটটার উৎপত্তি, সেখানে গেলে যদি কিছু উপায় পাওয়া যায়, অর্থাৎ আমাদের একবার ধুধুলিয়ার জঙ্গলে আবার যাওয়া উচিত। আমরা সবাই ঘাড় নেড়ে মৈনাকের কথায় সম্মতি জানালাম। ঠিক করলাম কাল সকালে বেরিয়ে পড়ব। কোনো না কোনোভাবে আমাদের এই অপদেবতাকে গ্রামে প্রবেশ করার হাত থেকে বাঁচাতেই হবে। আজ রাতের মতো আমরা সবাই শুয়ে পড়লাম। রাত যখন 3টে বাজে, সমস্ত পরিবেশ একেবারে নিস্তব্ধ। ঠান্ডা যেন আজ একটু বেশি জাঁকিয়ে ধরেছে। হঠাৎ এক তীব্র চিৎকারে আমাদের সবার ঘুম ভেঙে যায়। চিৎকারের আওয়াজটা আসে পাশের ঘর থেকে। আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত পাশের ঘরে গিয়ে দেখি, যা দেখি তা যেন আমার বিশ্বাস করতে ইচ্ছে করছে না। দীপশিখার মুখ থেকে অঝরে রক্ত বেরোচ্ছে, আর সেই রক্তকে কোনো ক্রমে বন্ধ করার চেষ্টা করছে কাকা আর কোয়েল। কি করব, কি ভাববো, কিছুই যেন মাথায় খেলছে না। এই দৃশ্য দেখে আমার হাত পা সব যেন ঠান্ডা হয়ে আসছে। মৈনাক কোনো ক্রমে একটা কাপড় দিয়ে সেই রক্ত বন্ধ করে সিচুয়েশনটা ঠিক করার চেষ্টা করলো। হ্যাঁ, হয়তো সেই মুহূর্তে সেই সময়টা আমরা আয়ত্তে আনতে পারলাম, কিন্তু আমরা সবাই বুঝতে পারলাম অপদেবতা তার ক্রিয়া শুরু করে দিয়েছে। ঠিক করলাম আর নয়, এই ঘটনা আর যাতে গ্রামের কারোর সাথে না ঘটে, আমাদের এখনই জঙ্গলের উদ্দেশ্যে বেরোনো উচিত। আমরা 4 জন বেরিয়ে পড়লাম জঙ্গলের উদ্দেশ্যে। দীপশিখাকে আমাদের সঙ্গে নিলাম না, কারণ প্রচুর রক্ত শরীর থেকে বেরিয়ে যাওয়ায় ওর শরীর একেবারে দুর্বল হয়ে গিয়েছে। বাইরে বেরিয়ে বুঝতে পারি গ্রামের দিকে
কুয়াশা চারিদিকে পরিবেশটাকে আবছা করে তুলেছে। আমরা চারজন একটা করে টর্চ নিজেদের হাতে নিয়ে নিলাম। সঙ্গে নিলাম সেই অভিশপ্ত লকেটটা। গ্রাম পেরিয়ে জঙ্গলের সামনে যেতে আমাদের প্রায় 35 থেকে 40 মিনিট সময় লেগে গেল। রাত এখনো কাটেনি, তাই জঙ্গলের ভিতরটা যেন খুব কালো করে অন্ধকার নেমেছে। হাতে থাকা টর্চের আলো জেলে জঙ্গলের ভিতরে আমরা প্রবেশ করি। জঙ্গলের ভিতর দিয়ে দ্রুত পায়ে হেঁটে প্রায় 20 মিনিট হাঁটার পর আমরা এসে পড়ি সেই প্রাচীন কুয়োর সামনে। কুয়োর সামনে যেতেই এক বিশ্বাসে অযোগ্য দৃশ্য দেখে আমরা যেন আমাদের চেতনা হারানোর মুখোমুখি হই। যে প্রাচীন কুয়ো আমরা আগে দেখেছিলাম, অন্ধকারে ভরা সেই কুয়ো থেকেই বেরোচ্ছে নীল রঙের আভা। ঘন জঙ্গলে চারিদিকের অন্ধকারের মধ্যে সেই নীল আভা সেই জায়গাটা বেশ আলোকিত করছিল। নীল আভা যে কি সেই নিয়ে আমাদের মনে কোনো সংশয় হয়েছে তা নয়, কারণ গ্রামে আসার পরে যে অদ্ভুত কাণ্ড আমরা দেখছি তাতে কোনো কিছুই অসম্ভব না। আমি আর ময়না ঠিক করি কুয়োর ভিতরে নামবো যদি কিছু উপায় পাওয়া যায়। টর্চ লাইটটা নিয়ে দুজনে কুয়োর গায়ে মাঝে মাঝে বেরিয়ে থাকা ইটের ফাঁকে পা গুজে কোনো মতে নামলাম। কুয়োর ভিতরে নামতেই এক মিষ্টি গন্ধে আমাদের নাক জুড়িয়ে গেল। এই গন্ধ অবিশ্বাস্য এক গন্ধ, যার ব্যাখ্যা করা যায় না। গন্ধটা কোথা থেকে আসছে সেটা অনুসরণ করে যেতে গিয়ে দেখি কুয়োর ভিতরে রয়েছে একটা গুহার মতো জায়গা। সেই জায়গায় ঢুকতেই চোখে পড়লো আবার এক বিভৎস দৃশ্য। একটা ফুল, কি ফুল তা বুঝতে পারছি না। ফুলের ভিতরে আছে একটা নীল মণি, সেই একই হুবহু দেখতে একই রকম লকেটে থাকা মণির মতো। ফুলের গন্ধে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে একটা বিষাক্ত সাপ। হয়তো ফুলের গন্ধের কারণেই তার এই ঘোরাফেরা। মণিটা দেখতেই আমার আরেকটা কথা মনে পড়ে গেল, যে লকেটের মণিটা কিন্তু আর নীল নেই, ওটা লাল হয়ে গেছে। তার মানে এই মণিটা হয়তো আমাদের কোনো কাজে লাগতে পারে। কোনোভাবে টর্চের লাইটটা এদিক ওদিক করে সাপটাকে ফুলের সামনে থেকে অনেক কষ্টে সরালাম। তারপর ফুলের সামনে গিয়ে কিছুক্ষণ ফুলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কি অপরূপ এই ফুল, আর কি অপরূপ তার গন্ধ। আমি যেন কেমন মোহর মধ্যে ডুবে যাচ্ছিলাম। হঠাৎ মৈনাক আমার কাঁধে একজোরে ধাক্কা মারে এবং আমি আবার আমার চেতনায় ফিরে আসি। বুঝতে পারি এ যে সে ফুল নয়। আর এখানে বেশিক্ষণ দাঁড়ানো যে ঠিক হবে না সেটাও বুঝতে দেরি হলো না। দ্রুত ফুলটাকে ছিঁড়তে যাই। ফুলটাকে ছিঁড়তে গিয়ে কেমন যেন মনে হলো কেউ আমাদের ফলো করছে, কিন্তু কে সে? সেই দিকে তেমন মনোযোগ না দিয়ে ফুলটাকে ছিঁড়ে আমরা কুয়ো থেকে বেরিয়ে আসি। কুয়ো থেকে বেরিয়ে এসে জানতে পারি রতিম সেই পরিত্যক্ত বাড়িতে গেছিল। কিছু সন্ধান পায় নাকি দেখতে। ও নাকি একটা বেশ প্রায় 100 থেকে 150 বছরের পুরনো একটা বই খুঁজে পেয়েছে। সেই বইটার উপর লেখা অপদেবতা জাগরণের প্রক্রিয়া। বইটা খুলতে সেই দেখা মূর্তির ছবি দেখতে পাই। অপদেবতা জাগরণের প্রক্রিয়া তো আমাদের জানা, কিন্তু একে আবার আগের অবস্থায় কি করে ফেরানো যায় তা আমাদের জানা নেই। বইটা টর্চের আলোয় উলটপালট করে দেখতে পাই অপদেবতাকে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া। সেখানে লেখা অপদেবতাকে একবার জাগিয়ে তুললে তাকে আর কোনোভাবেই আগের অবস্থায় ফেরানো সম্ভব নয়, কারণ গৃহকী হলো এক পৈশাচিক হিংস্র দেবতা, যে তার লক্ষ্য পূরণ না করা পর্যন্ত থামে না। কিন্তু তাকে যেমন পুরোপুরি থামানো না গেলেও তাকে তার লক্ষ্য থেকে নিয়ন্ত্রণের দ্বারা সরানো যেতে পারে। কিন্তু এই সরানোর জন্য একজনকে বলি দিতেই হবে। এই বলির কথা শুনে আমাদের গা হাত পা পুরো শুকিয়ে ঠান্ডা হয়ে যায়। বইয়ের পাতা আরো উলটপালট করে পড়ে জানতে পারি অপদেবতাকে আটকাতে হলে যে অপদেবতাকে জাগিয়েছে তাকে অপদেবতার শিকার হতে হবে। না হলে অপদেবতার গলায় থাকা লকেট যে ধারণ করেছে তার মৃত্যুর মধ্য দিয়ে অপদেবতা গ্রামে প্রবেশ করবে। আজ রক্ত অমাবস্যার শেষ তিথি। পুরনো বইটার মতে লকেট পরানোর পরের অমাবস্যায় গৃহকী তার কাজ শুরু করে। জঙ্গলের পথ ধরে যখন আবার কাকার বাড়ির দিকে রওনা দিই, তখন হঠাৎ আমাদের সামনে রাম কাকা চলে আসে। রাম কাকাকে দেখে বুঝতে পারি কুয়োর মধ্যে যখন মনে হচ্ছিল কেউ আমাদের ফলো করছে, তাহলে সেই হচ্ছে রাম কাকা। আমি রাম কাকাকে বলি, আপনি এখানে? রাম কাকা আমাদের কথার উত্তর দেয়, আমি ভালোই বুঝতে পেরেছিলাম যে তোমরা কিছু একটা ভয়াবহ কাণ্ড করেছো, না হলে হঠাৎ অভিশপ্ত লকেটের কথা জিজ্ঞেস করা।
না হলে হঠাৎ অভিশপ্ত লকেটের কথা জিজ্ঞেস করা আর তোমাদের মুখ ওই রকম শুকিয়ে যাওয়া, আমার ওইখানেই ঠিক খটকাটা লেগেছিল। আমি বলি, আপনি যখন সব জানতেই পেরে গেছেন তাহলে বলে দিন, কিছুভাবে আমরা এর হাত থেকে রক্ষা পেতে পারি কি? রামকাকা বলেন, বৃহগী যেই রকম রক্তের পিপাসা, তার হাত থেকে রক্ষা পাওয়া সহজ নয়। ও একজনকে মারবেই। তবে হয়তো আমরা বিহগীকে কোনোভাবে চকমা দিতে পারি, কিন্তু তাতেও অনেক বিপদ। আমি বলি, রামকাকা আপনি বলুন, আমি যে কোনোভাবে যা কিছুর দ্বারা আমি আমার দুই বন্ধুকে রক্ষা করতে চাই। রামকাকা আপনি বলুন। রামকাকা বলেন, দেখো, এই জঙ্গলে এইসব নিয়ে আলোচনা করা যে খুব সুবিধার হবে সেটা তো নয়, বরং বিপদ। চলো তোমাদের কাকার বাড়ি গিয়ে আলোচনা করি। কাকার বাড়ি যেতেই কাকা বেরিয়ে এসে কাঁদতে শুরু করে। দীপশিখার গায়ের রং ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আমরা দ্রুত ঘরের ভেতরে গিয়ে দেখি দীপশিখা চেতনাহীনভাবে পড়ে রয়েছে। চোখের নিচে কালির ছাপ, গলার হাড়গুলো যেন বেরিয়ে আসছে। দেখে মনে হচ্ছে ওর গায়ের থেকে যেন সব রক্ত ধীরে ধীরে যেন কেউ বের করে নিচ্ছে। রামকাকা বলেন, সময় আমাদের বড়ই কম, যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। রামকাকার মতে আজ অমাবস্যায় যখন ঘন ও কালো রাহু চন্দ্রকে পুরোপুরি গ্রাস করবে, চারিদিক হয়ে উঠবে ঘনময় অন্ধকার, বাইরে শিয়ালের ডাক পর্যন্ত শোনা যাবে না, সেই মুহূর্তে যে জায়গায় অর্থাৎ জঙ্গলের যেখানে লাল সুতোয় অপদেবতার মূর্তি ঘেরাও করা ছিল, সেখানে মৈনাকের রক্ত সহ যাবে রামকাকা, আর যাবে মৈনাক ও দীপশিখা। কিন্তু রামকাকা মৈনাকের রক্ত নিয়েই বা কি করবে? হ্যাঁ, এটা শুনেছিলাম রামকাকার বাবা তন্ত্র সাধনায় লিপ্ত ছিল, কিন্তু রামকাকার ওপর কি আমাদের এতটা বিশ্বাস করা কি ঠিক হবে? রামকাকার কথা না শুনে ছাড়া এখন আর কোনো রাস্তাও আমাদের খোলা নেই। রামকাকা বলল, ভোরের আলোয় আমরা আবার ফিরে আসবে। শুধু আমরা তিনজন সেখানে যাব, তোমরা আর কেউ সেখানে যাবে না। সময় বড়ই কম, আমাদের এক্ষুনি বেরোতে হবে। মৈনাক দীপশিখাকে সঙ্গে করে ধীরে ধীরে রামকাকা সহ জঙ্গলের দিকে রওনা দিল। কিন্তু আমাদের বন্ধুদের এত রাতে রামকাকার ভরসায় কোনো মতেই ছাড়তে ইচ্ছে করছে না। ঠিক করি আমরাও সেখানে যাব। ওরা গেছে 15 মিনিট মতো হয়ে গেছে। আমরা তিনজন দ্রুত পায়ে জঙ্গলের দিকে রওনা দিই। জঙ্গলের ভিতরে একটু আড়ালে দেখতে পাই মৈনাক তার হাতে একটা ধারালো ছুরি দিয়ে কেটে এক পাত্রে প্রায় অনেকটা রক্ত জমা করেছে, আর দীপশিখাকে শুয়ে রেখেছে একটা দেওয়ালের সাথে হেলান দিয়ে। কিন্তু কি করতে চাইছে রামকাকা? এ কি দৃশ্য! কিছু মুহূর্ত পর রামকাকা সেই পাত্র থেকে রক্ত চুমুক দিয়ে খেতে লাগলো। বাকি পড়ে থাকা রক্ত সারা গায়ে হাত পায়ে মেখে নিচ্ছে। আমি অবাক হয়ে সমস্তটা দেখতে লাগলাম। কিছুক্ষণ পর রামকাকা ছুরিটা দিয়ে নিজের হাতে মৈনাক নামটা লিখলো। মানে এটা কি? বুঝতে পারলাম রামকাকা নিজেকে অপদেবতার সামনে মৈনাক হিসেবে বিবেচিত করল। অমাবস্যার অন্ধকারের মাত্রা যখন বাড়লো, তখন লাল সুতো দিয়ে ঘেরা অপদেবতার মূর্তিটার চোখ লাল ভাটার মতন জ্বলতে থাকে। দীপশিখা ছটপট করতে থাকে। ওর গা দেখে মনে হচ্ছে যেন আগুন ঠিকরে বেরিয়ে আসছে। দীপশিখা এক বীভৎস বিকট আওয়াজ বের করতে থাকে। সেই সময় রামকাকা সেই লাল রঙের মণি হয়ে যাওয়া ওই অভিশপ্ত লকেট দীপশিখার গলায় পরিয়ে দেয়। নীল রঙের ফুল থেকে বের করা সেই নীলমণিটা সামনে রেখে অপদেবতার মূর্তির সামনে, আর বলতে থাকে, আমি মৈনাক, আমি তোমার কাছে আমাকে উৎসর্গ করলাম। আমি আমার মতের পরিবর্তন করেছি। আমি চাই না তুমি এই গ্রামের কোনো ক্ষতি করো। এইরকম ভাবে রামকাকা বলতেই থাকে। হঠাৎ দীপশিখা দাঁড়িয়ে পড়ে। দীপশিখাকে দেখে আর কোনো সাধারণ মেয়ে লাগছে না। ওর চোখগুলো লাল হয়ে যায়, নখগুলো হিংস্র পশুর মতো বড় হয়ে ওঠে, দুদিকে চুলগুলো উঠতে থাকে, সারা মুখের শিরা উপশিরাগুলো বেরিয়ে আসতে থাকে। এ কি, এটা কি হচ্ছে দীপশিখার সাথে? আমি সব থামাতে যাব, অমনি কোয়েল আমার হাত ধরে উঠতে বারণ করে। আমি শুধু দেখতেই থাকি। চারিদিকে হঠাৎ তীব্র ঝড় উঠতে থাকে। পুরনো কেল্লার বাইরে মনে হচ্ছে গাছগুলো যেন সব ঝড়ের ধাক্কায় চুরমার হয়ে গেছে। দীপশিখা জোরে জোরে হাসতে লাগে। বুঝতে পারি ওর গায়ে বৃহগী ভর করেছে। ও দ্রুত রাম সাহেব দাসের কাছে যায়। তারপর যে দৃশ্য, যে অলৌকিক কাণ্ড দেখি,
তা আমি চিরজীবনেও কোনোদিন ভুলতে পারবো না। দীপশিখা রাম সাহেবের হাত দুটো ধরে টান টান করে, তারপর তার হাতগুলো টেনে টেনে ছিঁড়তে থাকে। পেটের ভিতরে তার হারালো নখ প্রবেশ করিয়ে সমস্ত নাড়িভুড়ি যেন সব টেনে টেনে বার করতে থাকে, আর শেষ পর্যন্ত তার মুন্ডুটা ছিঁড়ে ফেলে দেয়। এই রকম করতে করতে হঠাৎ দীপশিখা তার জ্ঞান হারিয়ে ফেলে। আমি আর বসে থাকতে না পেরে তাদের কাছে যাই। অভিশপ্ত লোকে তার কার্য পূরণ করতে পারেনি, তাই মৈনাকের বদলে মরতে হলো রাম কাকাকে। আজ 12ই ডিসেম্বর। ঘটনাটি ঘটেছে প্রায় 6 বছর হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর সবাই সবার কাজে ব্যস্ত। ঠিক করি আজ সবাই এক হয়ে রাতে একটা আড্ডা দেব। বাড়িতে সবাই সন্ধেবেলা উপস্থিত। মৈনাক মুড়ি আর বেগুনি এনেছে। সন্ধেটা বেশ জমবে মনে হচ্ছে। গল্প করছি 1 ঘন্টা হলো, হঠাৎ লোডশেডিং, পুরো ঘর অন্ধকার। মোমবাতি কিনতে দোকানে যাব বলে দরজার সামনে গিয়ে দেখি সেই পুতুল মূর্তি এবং তার গায়ে থাকা সেই লকেট। অভিশপ্ত লকেটের অভিশাপ এত সহজে কখনো মোছা যায় না।